নজরুলের গানে আছে, আমি কলহেরই তরে কলহ করেছি, কিন্তু যে কলহ আজ তৃণমূলের অন্দরে দেখা গেল সেটা নিয়ে রাজনীতিতে ঝড় ওঠাই স্বাভাবিক। যে ভাষায়, যে অস্ত্র ব্যবহার করে চারবারের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ তাঁরই দলের 3 সিনিয়র সতীর্থ ফিরহাদ হাকিম, সৌগত রায় আর মদন মিত্রকে আক্রমণ করলেন, সেই নজির এর আগে খুব একটা দেখা যায়নি। সেই নিয়েই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। সৌগত, ববি তো দুজনেই নারদা মামলায় যুক্ত, ওরা কেন আছে? কোনো বিরোধী নেতা নন। 8.5 বছর আগে নারদা ইস্যুকে হাতিয়ার করে ফিরহাদ সৌগতকে বেনজির আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নবীন প্রবীণ দ্বন্দ্বের বদলে এবার কি মমতাপন্থী প্রবীণ নেতাদের মধ্যেই প্রকাশ্যে সংঘাত? দ্বিতীয় প্রশ্ন। যতদিন বেঁচে আছেন মমতাই মুখ্যমন্ত্রী, সমালোচনা করলে তৃণমূলের জামাটা খুলে করুক। পুলিশের সমালোচনা করায় ফিরহাদ সৌগতকে নিশানা কল্যাণে। সাংসদের বৈঠকে ওর বোতল ভাঙা নিয়ে বলতে গেছি আমি, পাল্টা সৌগত রায়। কেউ মমতাকে, কেউ অভিষেককে খুশি করতে চান, আর সেই প্রতিযোগিতা থেকেই কি এই বেনজির কোন্দল? তৃতীয় প্রশ্ন থাকবে। তৃণমূলের জামাটা ছাড়লেই গল্প শেষ, কল্যাণকে নিশানা করে বলেছিলেন মদন মিত্র। পাল্টা শ্রীরামপুরের সাংসদ বললেন, ও তো তৃণমূলের জামা পরেই জেলে গেছিল। মমতার হাতে পায়ে ধরে শ্রীরামপুরের আসন নেন, ফের কটাক্ষ মদনে। সৌগত হুমায়ুন থেকে কল্যাণ মদন, বেলাগাম সবাই। তবে কি দলে আলগা হচ্ছে কালীঘাটের রাস? চতুর্থ প্রশ্ন। অসাধু প্রমোটাররাই সব কিছুর নিয়ন্ত্রক, অবৈধ কাজ রুখলে দলেরই কেউ পুলিশকে ফোন করছে, চাঞ্চল্যকর দাবি এবার মন্ত্রী জাভেদ খানের। একই সঙ্গে নিশানা দেবাশিস কুমারকেও। শাসক দলের নেতারাই বলছেন তাদের একাংশের মদতে জমি হাঙরদের রমরমা, কিন্তু এই আত্মসমালোচনায় চিড়ে ভিজবে? পঞ্চম প্রশ্ন। পুরসভার প্রায় 800 বিঘা জমির মধ্যে 400 বিঘায় বিক্রি করে দিয়েছে একটা র্যাকেট, কালো টাকা লুটে পুটে খাচ্ছে। তৃণমূল নেতৃত্বের একাংশকে নিশানা খুনের মামলায় সাজাপ্রাপ্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের। নেতাদের মুখ বদলালেও কেন বদলায় না এই জমি লুটের সংস্কৃতি? তবে শুরুতেই দেখাবো নজিরবিহীনভাবে নারদাকে হাতিয়ার করে নিজের দলের 2জন সিনিয়র নেতাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন। তৃণমূলের কংগ্রেসের তো অনেকের বিরুদ্ধে করাপশনের চার্জ রয়েছে, তা তাদেরই তো এখন বেরিয়ে চলে যাওয়া উচিত। নারদার কেসে তো সৌগত রায়, ববি হাকিম দুজনেই ইনভলভ রয়েছে। কেন রয়েছে? মমতাজির দোষ নাকি এটা? তৃণমূলের তোলপাড়, বিস্ফোরণ ঘটালেন 4বারের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নারদ স্ট্রিং অপারেশনের প্রসঙ্গ তুলে বিঁধলেন ফিরহাদ হাকিম ও সৌগত রায়কে। এই প্রথম কোনো বিরোধী নেতা নন। নারদ কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে তৃণমূলের 2 হেভিওয়েট বর্ষিয়ান নেতাকে বেনজির আক্রমণ করলেন তৃণমূলেরই সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা কার রয়েছে? সৌগত রায়ের নেই, ববি হাকিমেরও নেই, হুমায়ুন কবিরেরও নেই, কারণ নেই। যাদের যোগ্যতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে যারা প্রশ্ন তুলবে, তাদের তৃণমূল ছেড়ে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে সেই যোগ্যতার প্রশ্ন তুলুক। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার পর কড়া ভাষায় পুলিশকে আক্রমণ করেন ফিরহাদ হাকিম ও সৌগত রায়। আমার মনে হয় সমস্যা হচ্ছে এই যে আত্মসন্তুষ্টি মানে ওরা ভাবছে তো একই সরকার ক্ষমতায় আছে, সুতরাং আমাদের আর কি হবে, এদিক ওদিক তো হবে না। তাই পুলিশ ভাবছে যে যেরকম এই গচ্ছ রুটিন কাজ করি সেইরকম করলেই হবে। এনাফ ইজ এনাফ। পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়? এরপরই প্রশ্ন ওঠে, তাহলে কি ঘুরিয়ে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই অনাস্থা প্রকাশ করলেন ফিরহাদ হাকিম ও সৌগত রায়রা? আর এরপরই এই দুজনকে নিশানা করতে গিয়ে কার্যত দল ছাড়ার পরামর্শ দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিকে এসে বলবে, দিদি তুমি ছাড়া কিছু হবে না, তুমি ছাড়া তৃণমূল থাকবে না। আর উল্টো পরে যে দিদির বাইরে যে দিদির নামে ইনডিরেক্টলি সমালোচনা করবে, সেটাও হয় না। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমালোচনা করে, এতটুকু কথা বলে, তারা তৃণমূলের জার্সিটা ছেড়ে সমালোচনা করুক। আমার বক্তব্য হচ্ছে, যদি কেউ মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জায়গায় কোনো অযোগ্যতা আছে, অপদার্থতা আছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই যখন তৃণমূল কংগ্রেস, তাহলে তার বাইরে বেরিয়ে গিয়ে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়ে প্রমাণ করে দাও। পুলিশকে সমালোচনা করতে গিয়ে যারা মমতাদিকে
ছোট করবার চেষ্টা করছে, তারা অন্যায় করছে। ইনডিরেক্টলি মমতাদির সমালোচনা করাটা ঠিক হচ্ছে না। তাদের ইনডিরেক্টলি সমালোচনা না করে তারা দলের বাইরে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে দেখিয়ে দিন। ওয়াকফ নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বোতল ভেঙে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত কেটেছিল। সেই প্রসঙ্গ তুলে পাল্টা খোঁচা দিতে ছাড়েননি সংসদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সতীর্থ সৌগত রায়ও। কেউ যখন বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভার কমিটির মিটিংয়ে বোতল ভেঙেছেন, এই নিয়ে কি আমি সমালোচনা করতে যাই? ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য, সৌগত রায় তৃণমূলের 4 বারের সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও 4 বারের তৃণমূল সাংসদ। আর তাদের বাগযুদ্ধেই উঠে এলো 8 বছর আগের নারদা কেলেঙ্কারির প্রসঙ্গ, যা নিঃসন্দেহে তৃণমূলের অস্বস্তি আরও চরমে তুলল। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি গতকালই বলেছি এতদিন তৃণমূল কংগ্রেসে যুযুধান দুপক্ষকে চেনাটা যথেষ্ট সহজ ছিল। সিনিয়র বনাম জুনিয়র, আদি বনাম নব্য, মমতাপন্থী বনাম অভিষেকপন্থী। কিন্তু সেই সরল সমীকরণটা এখন থেকে কি একটু জটিল হয়ে গেল? কারণ এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন ববি হাকিম এবং সৌগত রায়কে। এদের তিনজনই প্রবীণ, সিনিয়র, আদি এবং দ্বিধাহীনভাবে মমতাপন্থী। তা সত্ত্বেও ববি হাকিম ও সৌগত রায়কে আক্রমণ করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাতিয়ার করেছেন সেই নারদাকে, যে নারদা কেলেঙ্কারি 8.5 বছর আগের ইস্যু, এবং সিবিআই তো বটেই, বিরোধীরাও বোধহয় ভুলতে বসেছে। প্রবীণ সাংসদ কল্যাণদা একেবারে সরাসরি বলছেন, নারদাতে তো সৌগত রায় ও ববি হাকিম দুজনে জড়িত, কেন রয়েছে ওরা? আমি ঠিক এই জায়গা থেকে অনুষ্ঠান শুরু করব অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। যে 3 জন ব্যক্তিকে নিয়ে আজকে এই অনুষ্ঠান শুরু করলাম, দেখুন, মানতেই হবে যে তৃণমূল দলের প্রেক্ষিতে 3 জনই স্তম্ভ। কেন স্তম্ভ বলছি? যে 34 বছরের বাম শাসনের অবসানে এরা 3 জনই প্রতিদিনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। সেখানে একজন বাকি 2 জন সম্পর্কে বলছেন এরা দলে রয়েছেন কেন। অনির্বাণ, আমার প্রথম প্রশ্ন, এ কি মুষল পর্ব? না, দেখুন, প্রথমে একটা কথা বলি, দ্য মোর দে চেঞ্জ দ্য মোর দে রিমেইন দ্য সেম, একটি কথা রয়েছে। অর্থাৎ প্ল্যাটফর্ম পলিটিক্যাল পার্টি, প্ল্যাটফর্ম বেসড পলিটিক্যাল পার্টি মূলত কংগ্রেস ঘরানা, যেটা আমাদের ভারত রাষ্ট্রে যদি বলি, আমি কংগ্রেস পার্টি বলে স্পেসিফিক্যালি বলছি না, কংগ্রেস ঘরানার ম্যাক্সিমাম যে দলগুলি, তাতে আপনি দেখবেন একটু ঢিলে ঢালা ব্যাপার থাকে। সেখানে অর্গানাইজেশনাল স্ট্রাকচার প্রচণ্ড টাইট, অর্গানাইজডভাবে প্রথম থেকে হায়ারার্কি, ওপর থেকে নিচে, ওই ডেমোক্রেটিক সেন্ট্রালিজম ইত্যাদি ইত্যাদি ভারী ভারী যে শব্দগুলো থাকে না, রেজিমেন্টেশন সেরকম থাকে না। সেখানে অনেক সময় এমনকি শীর্ষ নেতৃত্বের অংশ যারা, তাদেরকে এইখানটাই আমি আসতে চাইছিলাম, এরা শীর্ষ নেতৃত্বের অংশ। 100 বার কল্যাণদা বা ববিদা বা সৌগত রায় এরা রাজনীতিতে, শুধু তৃণমূল বা কংগ্রেস বলে বলছি না, তারা বাংলা তথা ভারতের রাজনীতিতে এক একটা নাম, তারা বড় বড় এক একটি নাম, 4 বারের সাংসদ, 2 জন, একজন মন্ত্রী। আমি বলছি ইন্দিরা গান্ধী থেকে এখন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী অবধি কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে একজন, বাকি 2 জনকে দল ছেড়ে চলে যেতে বলেছেন, এরকম শুনেছেন? না, স্পেসিফিক এইরকম না হলেও ইন্দিরা গান্ধীকেও দল ছেড়ে আলাদা দল করতে হয়েছিল। আজকের যেটা কংগ্রেস, সেটা তো কংগ্রেস আই, সেটাই বন্দ্যোপাধ্যায় করেছেন, কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস করেছিলেন। ইন্দিরা গান্ধী, যাকে ইন্দিরা ইজ ইন্ডিয়া বলে সম্বোধন করা হয়েছিল এবং কারেক্টলি সো, তাকে অবধি দলে কোণঠাসা হওয়া ইত্যাদি ছেড়ে দিয়ে নতুন দল এইসব হয়েছে। আমি বলছি না যে এইগুলি কোনোটাই হওয়াটা খুব ভালো বা ইত্যাদি, এখানে ভালো খারাপের বিষয় নেই। মূল জায়গাটা হলো যেটা একটা ক্যারেক্টারিস্টিক অফ প্ল্যাটফর্ম পলিটিক্যাল পার্টিস। যদিও রেজিমেন্টেড পার্টিতেও যে কাদা ছোড়াছুড়ি যদি কোট আনকোট বলতে চান হয় না, এটাকেও বলতে পারবেন না। আমরা সাম্প্রতিক সময়ে তথাগত, আমার মানতে অসুবিধা নেই যে আপনি বলছেন নতুন নয় এবং হয় না এমন বলা যায় না, আমি মানলাম, কিন্তু দলের পক্ষে, দলের নিচুতলায় কি বার্তা যাচ্ছে? একদম একদম, আপনি নিচুতলায় বলুন বা সাধারণ মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, প্রায় 48% মানুষ যারা বিধানসভায় ভোট দিয়েছিলেন, তাদের কাছে যেটা প্রীতিকর মুহূর্ত নয়, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। মানে এখানে আমি কোনো রকম কূট কৌশলের আশ্রয় একেবারেই নেব না। এই ধরনের মন্তব্য, পাল্টা মন্তব্য যখন শীর্ষ নেতৃত্বের অংশ তারা করেন, আমি অনুরোধ করতে পারি, ম্যাক্সিমাম তার বেশি আমার কিছু করার নেই, তাদের এটা ভাবা দরকার যে তাদের সংসদীয় ক্ষেত্রের যারা মানুষ প্লাস বৃহত্তর ও তৃণমূল কংগ্রেসের যারা ভোটার, তাদের কাছে কি বার্তা যাচ্ছে। তাদের নিজেদের মধ্যে কোনো মনান্তর সব হতে পারে, কিন্তু সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস পরিবার বা তাদের যারা ভোটার, একটা তফাৎ আছে, এটা কিন্তু ব্যক্তিগত মতান্তর বা মনান্তরের বিষয় নয়।
প্রত্যেককে সমালোচনা করছেন পাবলিক স্টেটমেন্টের ওপর বিষয় করে। যে ফিরহাদ হাকিমের যেটা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমালোচনা করছেন সেটা প্রেস কনফারেন্সে ফিরহাদ হাকিম বলেছেন পুলিশকে বার্তা। আমি বলছি প্রত্যেকটাই কিন্তু পাবলিক ডোমেনে আছে এবং ব্যক্তিগত মতান্তরের বিষয় নয়, এটা মানতে হবে। আমি শঙ্কুর কাছে যাব। শঙ্কু, সেই নারদাকাণ্ড যেখানে শঙ্কুদেব পাণ্ডারও ছবি ছিল, সম্ভবত তুমিও ভুলে গেছো বোধহয়, সিবিআই তো ভুলে গেছেই, সৌম্যরা ভুলে গেছে, পার্থদারা ভুলে গেছেন। বিজেপি একটা সময় রোজ বিকেলে প্রেস কনফারেন্স করতো, বিরাট জয়প্রকাশ মজুমদার তিনিও সব ভুলে টুলে তৃণমূলে চলে গেছেন। তার কারণ 8.5 বছর কেটে গেছে। আমি বলছি সেই ইস্যুটাকে কল্যাণদা খুঁচিয়ে তুললেন, এবং কোন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি নিজে শুধু সাংসদ তা নন, রিজওয়ানুর, সিঙ্গুর, নন্দীগ্রাম, এই আরজিকর কাণ্ডের পর এই থ্রেট কালচার শাসক দলকে তার কিন্তু মামলায় আইনজীবী হিসেবে দাঁড়িয়ে একটার পর একটা স্বস্তি এনে দিয়েছেন। তাহলে নারদার কথা তুলে নিজের দলীয় অন্য সতীর্থদের এই অস্বস্তিতে ফেললেন কেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে সুমনদা, যে তৃণমূল কংগ্রেসের এই মুষল পর্বে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ইন্টারেস্ট নেই যতক্ষণ পর্যন্ত না আরেকটা বক্তই হয়। কারণ এদের লড়াইয়ের ফলস্বরূপ একটা বক্তই হয়, একটা বাচ্চা মেয়ে পুড়ে যায়, তখন সাধারণ পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা এফেক্টেড হই, তখন আমরা খুবই ব্যথিত এবং দুঃখিত। শুধু বাচ্চা নয়, 11 জন মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। এটা উপর স্তর থেকে শুরু হয়, নিচতলা পর্যন্ত যায়। আমার এটা অন্য একটি দৃষ্টিভঙ্গি রয়েছে সুমনদা এই লড়াইয়ের পেছনে। আমরা বিগত কয়েকদিন ধরে দেখেছিলাম যে মাননীয় সাধারণ সম্পাদকের এন্ড থেকে অভিযোগ কেউ বলছিলেন যে তার অনুগামীরা কোমর বেঁধে নেমেছেন এটা প্রমাণ করার জন্য যে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবার পাল্টা দেওয়া শুরু করেছেন, সাধারণ সম্পাদক হিসেবে কে ব্যর্থ সেটাই প্রমাণ করছেন। কারণ দলের একাধিক নেতা একাধিক বক্তব্য রাখছেন, তৃণমূলের ভেতর একটা ডামাডোল পরিস্থিতি চলছে। না, তার অনুগামী কিনা জানি না, কিন্তু যারা তুলেছেন একেবারে পরিষ্কার উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী করার দাবি পাবলিকলি তুলেছেন হুমায়ুন কবির। তো তার জন্যই তো একাধিক পুলিশের, আপনি দেখবেন যে একাধিক পুলিশ রিলেটেড ইনসিডেন্টও আসছে। এখনো তো অনেক বাইরের লোকেরা যারা দুষ্টু লোক তারা বলছেন যে গুলি চললো না, এই ধরনের ঘটনা এস্টাবলিশই করা হলো পুলিশকে ব্যর্থ প্রমাণ করার জন্য। এটা দুষ্টু লোকেরা বলছে, এই যে কসবা কাণ্ড হয়েছে, বা ধরুন পুলিশের একের পর এক ব্যর্থতা, যেমন আরজিকর কাণ্ডে আপনি দেখবেন বিশেষ তৃণমূল নেতারা, বিশেষ অনুগামী নেতারা একটু প্যাসিভ ছিলেন, তারা পুলিশ যেন একটু গাড্ডায় পড়ুক এটাই তারা কোমর বেঁধে চেয়েছিলেন। তো এটা প্রমাণ করার চেষ্টা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ পুলিশ মন্ত্রী, প্রশাসনিক দক্ষতা নেই, তিনি ব্যর্থ। এবার আমার মনে হয় এই এপিসোডটা দেখো, ববি হাকিম যিনি দ্বিধাহীনভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী, আমি তোমার যদি বিভাজনও ধরে নিই, অভিষেক পন্থী নন সবাই জানে, তিনি প্রেস কনফারেন্সে পুলিশের সমালোচনা করছেন, তিনি তো মমতা বিরোধী হতে পারবেন। ববি হাকিম ওই ভালোবাসার ভুলটা পরের দিন শুধরেছেন সরাসরি হুমায়ুন কবিরকে আক্রমণ করে। আপনি যদি খুব সতর্কতার সাথে লক্ষ্য করেন তাহলে দেখবেন যেদিন ববি হাকিম এই মুখ ফসকে ভালোবাসার চলে বলে ফেলেছেন, তার এই এক্সপ্লেনেশন আসবে, বুঝতে পারেননি পুলিশটা সত্যি এফেক্টেড হয়ে গেছে, তারপরের দিনে তিনি পাল্টিকে ওই হুমায়ুন কবিরকে অ্যাটাক করে দিয়েছেন, বলেছেন যে ছবিটা ছেড়ে নির্বাচনে লড়ে দেখুন। সেকেন্ড ব্যাখ্যা কি হবে? সৌগত রায়, সেই সৌগত রায় যার টিকিটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, মানে পাবলিকলি সবাই আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ছিল বয়সের কারণে একাধিক ক্ষেত্রে, তার মধ্যে সৌগত রায় পড়েন। মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে ঘোষণা করলেন যে সৌগতদা আপনি টিকিট পাবেন, বয়সটা কোনো ফ্যাক্টর নয়। আমি বলছি সেই সৌগত রায় পুলিশের সমালোচনা করেছেন, তার কি ইন্টারেস্ট? তিনিও তো মমতা পন্থী। না, তিনি, আপনি মনে করেন হয়তো সৌগত রায় মমতা পন্থী, কিন্তু দেখুন রাজনীতিতে তো সবকিছুই পরিবর্তন হয়। এখন আধ ঘন্টা পরে কে কোন পন্থী থাকবেন এটা নিয়েই আপনাকে চারটে শো করতে হবে, ফলে আপনি এই প্রক্রিয়া চালিয়ে যান, রাজনীতির এটাই নিয়ম। এই প্রক্রিয়ায় কোনো টিপ্পনি না, আধ ঘন্টা পর সত্যি কখন কে কোথায় থাকবে জানি না, শঙ্কুদা আবার পুরোনো ঘরে ফিরে যাবেন কিনা সেটা মরে গেলেও যেমন এটুকু বলতে পারি, কিন্তু আপনি পুরোনো ঘরে যদি যান অনেকে খুশি হবে এটা আমরা জানি। আচ্ছা বেশ, শঙ্কু যে জায়গাটা আরেকটা উল্লেখ করলো সেটা হচ্ছে উপমুখ্যমন্ত্রিত্বের দাবি অথবা পুলিশ মন্ত্রিত্বের দাবি। একেবারে পরিষ্কারভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে। কল্যাণদা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছেন ততদিন তিনি মুখ্যমন্ত্রী থাকবেন, যদি না তিনি কাউকে ওই পদে বসান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করতে চেয়ে বা উপমুখ্যমন্ত্রী করতে চেয়ে হুমায়ুন কবির যে ব্যাট শুরু করেছিলেন তা তীব্র সমালোচনা করলেন কল্যাণদা। দেখুন, একই লোক চালাতে পারে নাকি, লোড নিতে পারে একটা এত বড় 10 কোটি লোকের রাজ্য? আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবে, যদি না মমতাদের নিজে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করে। এ আর আদি বনাম 90-এর লড়াই নয়, একেবারে আদি বনাম আদির লড়াই।
বাগযুদ্ধের কেন্দ্রবিন্দুতে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের দ্রুত রান তোলার কৌশলকে বলে বাজবল, কিন্তু দলের রাশ কার হাতে থাকবে তা নিয়ে জল্পনার মধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে দলেরই একাংশের বিরুদ্ধে ব্যাট ঘোরাচ্ছেন তা বাজবলকেও হার মানাবে। আমার এখন জানার দরকার আছে তৃণমূল কংগ্রেসের কারা কারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসে চায় না এট অল, তারা নাম করে বলে দিচ্ছি না আমরা তৃণমূল কংগ্রেসে চাই না মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই তৃণমূল কংগ্রেস চলছে। কি এমন হলো ভাই দলের কয়েকজনের মধ্যে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নো কনফিডেন্স আসছে? যাদের আসছে তারা দলে না থাকলেই পারে। সম্প্রতি অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার পক্ষে বারবার সওয়াল করেন তৃণমূলের হুমায়ুন কবির, আর তাতেই ফুঁসে উঠেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছি। হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন করার? হু ইজ হি? হুমায়ুন কবির ইজ নট এ ফ্যাক্টর এট অল। ও কবে কোন কার সঙ্গে আছে, কার ফেভারে বলে, কবে কোন থেকে উল্টে দিকে অন্য কথা বলে কেউ বোঝে নাকি? যদিও হুমায়ুন কবির এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে সরকারে ঢোকানোর সওয়ালেই অনড়। যে বক্তব্যটা আমি বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সরকারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি করা হোক বা ডেপুটি সিএম করা হোক, আমি সেটা পরিষদীয় নেতার কাছে বা দলের চিফ হুইপের কাছে বা দলের পরিষদীয় নেতার কাছে আমার এটা বলা উচিত ছিল, আমি মানছি। সব মিলিয়ে তৃণমূলের অন্দরে 1 নম্বর 2 নম্বর নিয়ে এখন জোর চর্চা। কৃষ্ণেন্দু অধিকারী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। কোর্টটা কি বিশ্বনাথদার কাছে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছেন ততদিন তিনিই মুখ্যমন্ত্রী থাকবেন, যদি না তিনি কাউকে ওই পদে বসান। আপাত দৃষ্টিতে দেখলে এটা অত্যন্ত সাধারণ কথা, নতুন কিচ্ছু নয়। তলিয়ে দেখলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ গত 3-4 দিনের মধ্যে আমরা সৌগত রায়কে বলতে শুনেছি যে একটা মানুষ এত লোড নিতে পারে, লোড কমানোর কথা সৌগত রায় বলেছেন। হুমায়ুন কবির আবার এই আগের প্রতিবেদনেই আপনারা দেখলেন যে আরেকবার প্রথমবার আবার দ্বিতীয়বার একই কথা বলেছিলেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদে দেখতে চান, এবং যদি এটা করা যায় তবে পার্টির ভালো হবে এবং অনেক কিছু সামলানো যাবে। এগুলোর কি সব একসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাব দিলেন? ক্ষমতার ভারসাম্যে কে কোথায় অবস্থান করছে সেটা কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি করেছে প্রত্যেকটা রাজনৈতিক নেতাকে। মানে তৃণমূলের যা নেতা তাদের অবস্থান অনিশ্চিত তৈরি হচ্ছে যখন ক্ষমতার ভারসাম্য কে কোথায় থাকবে সেইটা নিয়ে যখন তারা অনিশ্চিত হচ্ছেন, ফলে তারা কখনো ভাবছেন মমতার কাছে কথা বলি, কেউ বলছেন যে না অভিষেক ভরকেন্দ্রের মূল তার হয়ে কথা বলি। কিন্তু এই বিতর্কের কিন্তু কেন্দ্র কতগুলো দেখুন আপনি। 400 বিঘা জমি মানে লুট হয়ে গেল, মানে কাউন্সিলর বলছেন। সারদার ঘুষের কথা বলা হচ্ছে যে তৃণমূল নেতারা জেল খাটা, বোতল ভাঙা হয়েছে, মানে অভিনয় করা কথা। এই কথাগুলোই তো মানুষের কথা। তৃণমূলের যে নেতারা আজকে যেগুলো কথা বলছেন এগুলোই তো মানুষ বারবার বলেছে। এই কথাগুলোই তো মিডিয়াতে যখন বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কুৎসা করবেন না, রটনা করবেন না, মিথ্যাচার করবেন না। আপনার নেতারা এই কথাগুলোই বলছে, যেটা আমরা আগে ভাবি, আপনার নেতারা কয়েকদিন পরে ভাবে বা চুপ করে থাকে, তারপরে প্রয়োজন বোধে কথা বলেন। যে প্রশ্নটা আসছে যে দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, এখনও সুপ্রিমো সরকারের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, যতগুলো অভিযোগ করা হচ্ছে 400 বিঘা জমির থেকে শুরু করে মানে নানা ইস্যুতে, প্রত্যেকটাই আপনি দেখুন মুখ্যমন্ত্রী কিছুতেই দায় অস্বীকার করতে পারেন না। কারণ দিনের শেষে একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি মুখ্যমন্ত্রীর আছে। ফলে তার নেতা বা তার মন্ত্রিসভার কোনো সদস্য যদি এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত থাকে তাহলে তাকে ব্যবস্থা নেওয়ার কথা ছিল। আপনি দিনের পর দিন ব্যবস্থা নেননি। 2016 বিধানসভা নির্বাচনের আগে আপনি তো শ্যামবাজারে দাঁড়িয়ে বলেছিলেন যে যারা নারদার ঘুষকাণ্ডের সাথে যুক্ত আপনি তাদেরকে মন্ত্রিসভায় ঢোকাবেন না, তাদের আগে জানলে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। তারপরেও কিন্তু আপনি তাদেরকে মন্ত্রিসভায় নিয়েছেন। অর্থাৎ দিনের শেষে আজকে আপনার নেতা মন্ত্রীরা যারা দুর্নীতির কথা বলছেন, সেই দুর্নীতির দায়টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই অস্বীকার করতে পারেন না। দলের মধ্যে যে বিবাদটা আপনি দেখতে পাচ্ছেন, সেই দলের সুপ্রিমো এই মুহূর্তে কে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। ফলে দলের যে বিবাদ, সেই বিবাদটা আমরা যতই আঙুল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকাই,
কিন্তু দিনের শেষে তো মমতা বন্দ্যোপাধ্যায় দল চালান, ফলে শেষ পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী হিসাবে কিছুতেই দায় অস্বীকার করতে পারে না। কিন্তু দিনের শেষে আমি বলবো তৃণমূলের এই বিবাদে আমার এই বিবাদটা যদি 5 লক্ষ সরকারি কর্মচারী যারা অবসর নিয়েছেন তাদের রিক্রুটমেন্ট নিয়ে হতেন, অর্থাৎ যদি মানে সরকারি কর্মচারীরা যার শূন্য পদ যেখানে তৈরি হচ্ছে সেখানে যদি বেকাররা চাকরি পাওয়া নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর ববি হাকিম বিতর্ক করতেন, সেটা অনেক শ্রেয় বক্তব্য ছিল। যদি বলতেন যে দুর্নীতি দমনের জন্য যা দুর্নীতি হয়ে গেছে, এইবার দুর্নীতি দমনের জন্য আমরা লোকায়ুক্ত প্রতিষ্ঠানটা শক্তিশালী করব, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ নিয়ে যদি বক্তব্য রাখতেন তা নিয়ে বিতর্ক হতো, অনেক শ্রেয় বক্তব্য হতো। ফলে দিনের শেষে এই বক্তব্যে সাধারণ মানুষের কি যায়? আমি এখান থেকে বিরোধীদের কথায় আসবো, সেটা হচ্ছে তৃণমূলের, আমি সৌম্যর কাছে আসবো। তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আমি বুঝলাম, ঠিক আছে, একেবারে নেতৃত্বের পর্যায়ে, শীর্ষ নেতৃত্বের পর্যায়ে তাও মানতে রাজি আছি। কিছুদিন আগেই আমরা আলোচনা করছিলাম যে শাসক ও তৃণমূল, বিরোধী ও তৃণমূল, তাও মানতে পারি। কিন্তু এই গোটা বিষয়টা থেকে সৌম্য, বিরোধীদের কি 1-6টা গ্রহণযোগ্যতা বাড়ছে? মানে এই যে 23 তারিখ আমাদের রাজ্যে 6টা কেন্দ্রের উপনির্বাচন, বিরোধীরা খাতা খুলতে পারবে? দেখুন, আমি প্রথমে আপনার কথার উত্তর দিচ্ছি, তার আগে বিশ্বনাথ দা একটা কথা বলেছিলেন, আমি বিশ্বনাথ দার কথা মেনে নিয়েই বলছি। আচ্ছা, এখানে যে লড়াইটা হচ্ছে আমরা দেখছি যে কালকে 3-4 দিন ধরে হচ্ছে সুমনদা, 4-5 দিন ধরে যার নেতারা যখন বলছেন, কিন্তু যাদেরকে নিয়ে বলছেন কেউ দায়িত্ব নিয়েছেন অভিষেকবাবুর, কেউ দায়িত্ব নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যদি মোটামুটি বুঝি তা। কিন্তু এই দুজন কিন্তু চুপ, তারা কিন্তু কোনো উত্তর দিচ্ছেন না, কাউকে বলছেন না যে তুমি চুপ করো বা তোমরা দলের মধ্যে এগুলো আলোচনা করো, বলতেও পারে না, আমরা পাবলিকলি বুঝতে পারছি না। কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তার মানে এই জিনিসটা ফ্লেয়ার আপ করছে। আসলে গোষ্ঠীদ্বন্দ্বের ভূত বোতল থেকে বেরিয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী চাইলেও আর ওটা বোতলে ঢোকাতে পারবেন না। একটা কথা একটু কংগ্রেসি রাজনীতির এটা বৈশিষ্ট্য। অনির্বাণ যে কথাটা বলছিল, অনির্বাণ কথার উত্তরে বলছি, দেখুন, সাপুড়ের মৃত্যু হয় সাপের ছো বলে, অ্যান্ড হিস্ট্রি হ্যাজ ইজ ওন ন্যাস্টি হ্যাবিটস অফ রিপিটিং। আপনি যেভাবে অন্যের দল ভেঙেছেন, আপনাকে ওই দলটা ভাঙাটা দেখতে হবে, ইউ শুড ওয়েট ফর দ্যাট। আপনাকেও দেখতে হবে। এই ময়ূর সিংহাসনের লড়াই শুরু হয়ে গেছে, আর যারা তাড়াহুড়ো করছেন, একদল বিরোধীরাও কি অপেক্ষা করে আছে কবে তৃণমূলটা ভাঙবে? না, সেটা দেখুন, মানুষ ঠিক করবে, মানুষ তো ঠিক করবে। আমার কথা হচ্ছে, তাহলে বলে দিক না তৃণমূলের নেতারা যে কে অ্যাসেট কে বার্ডেন। তো প্রকারান্তরে তো বলতে চাইছে মুখ্যমন্ত্রী বার্ডেন, তার আর ইনি অ্যাসেট। এক পক্ষ বলছে ওই বার্ডেন, ওই অ্যাসেট। পরিষ্কার করে বলে দিক বাংলার মানুষ যে আপনারা মুখ্যমন্ত্রী, আর 13 বছরের মুখ্যমন্ত্রী, তিনি এখন আর বার্ডেন নিতে পারছেন না, তিনি এখন আর বার্ডেন। এখন আমার কথা হচ্ছে, কিন্তু 23 তারিখ রেজাল্টটা যদি 6-0 হয়, তখন তৃণমূল প্রেস কনফারেন্স করে বলবে যে বিরোধীরাই বাড়ে। না, বলুক তৃণমূল। এক মিনিট, ওরা আমার সব থেকে বলছে তৃণমূল কি এটা আমি বিশ্বনাথ দা ক্লোজ করে বলি, বিশ্বনাথ দা ঠিকই বলেছেন। আপনি যতই এরা কুণালবাবু বা এরা ঘামাসান লড়াই করে নিক, এরা বলুক না পশ্চিমবঙ্গের মাথাপিছু রোজগারের পেছনে আলোচনা হয়েছে, বলুক না পশ্চিমবঙ্গে রুটি রুজি রোজগার বাসস্থান পরিযায়ী শ্রমিক নিয়ে আলোচনা হচ্ছে, বলুক না আজকে পশ্চিমবঙ্গে এই লড়াইটা তালিকাটা ফিক্স করা হয়েছে এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য, নাকি সত্যি সত্যি ময়ূর সিংহাসনের লড়াই খুব তাড়াতাড়ি পেছন থেকে কেউ বলছেন যে তাড়াতাড়ি ভাঙো, আমরা তোমার পাশে আছি, ভাঙতে হবে। বোধহয় মহারাষ্ট্র মডেল কি তাহলে নতুন করে আবার এখানে হচ্ছে, নতুন করে শিবসেনার মডেল কি তৈরি হবে, সেই মডেলটার জন্য অপেক্ষা করছে, সেটা আমরা জানতে চাইছি বাংলার মানুষ। পেছন থেকে তোমরা বলছো, দেখুন, আমার মনে হচ্ছে যে ময়ূর সিংহাসনের পেছনে তোমরা লুকিয়ে আছো, কিন্তু কংগ্রেস যে এই অভিশাপের পায়ার পিছনে নিয়ে বছর ধরে জেগে বসে আছে, আমরা ভাবতে পারছি না। না, সেটা শঙ্কু বলতে পারবে না। তার কারণ আমার বক্তব্য হচ্ছে, এক সেকেন্ড, চিরকাল ইতিহাসের রাজনৈতিক লড়াই পরিবার থেকেই হয়েছে। তো এখানে যে লড়াই, যদি এরকম লড়াই থাকে, তো সেই লড়াই থাকবে, সেটা রাজনীতির পার্ট, সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমার প্রশ্ন, আবারও বলছি সুমনদা, পশ্চিমবঙ্গের মানুষের কাছে একসময় সিপিএম বলেছিল যে বামপন্থীদের বা বামফ্রন্ট সরকারের বিকল্প উন্নততর বামফ্রন্ট। তৃণমূলে এমন কেউ নেই যারা এই জায়গায় অন্তত ক্যাম্পেইন করবার মতো পরিস্থিতিতে রয়েছে, কারণ যারাই আসবে তার পরিস্থিতি যে পশ্চিমবাংলার মানুষ সেটা বলে। এক্ষুনি অনির্বাণ বলবে ফেব্রুয়ারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন করে তার 3য় নবজোয়ারের কর্মসূচি শুরু করবেন। ওই যে হোর্ডিংটা তুমি দেখোনি যে নতুন তৃণমূল, লাস্ট নতুন তৃণমূলের নবজাগরণের পর হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়ে গেছেন, এত বড় স্ক্যাম বেরিয়েছে। আবার যদি একটা কিছু নবজাগরণ হয়, এরপর আরো একটা কিছু হবে, তার জন্য জানতে হবে, আগামীকে মানতে হবে। স্লোগানটা আপনি কি বলবেন? আমি প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলছি, একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখুন যে রাজ্যের রাজনীতিতে বিশেষ করে তৃণমূল কংগ্রেস এতটাই পোক্ত জায়গায় রয়েছে
যে ভালো হোক মন্দ হোক যাই হোক বিরোধী লাগছে না। সিপিএম মনে করতো তৃণমূল বিরোধীদের জায়গায় বিরোধীও তৃণমূল। বিরোধীদের যে তাদের এজেন্ডা সেটা কনস্ট্রাকটিভ হতে পারে, সেটা ক্রিটিসিজম বেসড হতে পারে, সেটা হোয়াট এভার যা খুশি হতে পারে, সেইটা নিয়ে আপনি লাস্ট কবে মেইন স্ট্রিম মিডিয়ায় ঘন্টা খানেক ঘন্টা দুয়েক যাই হোক আলোচনা শুনেছেন, কবে শুনেছেন? এই অনুষ্ঠানের অর্ধায়ত্তা তাই শেষ করে নি, যার ফলে আজকে তৃণমূল কংগ্রেসের ভেতরে 3 শীর্ষ নেতৃত্ব বা 4 জন হোয়াট এভার তাদের মধ্যে যে আলাপ আলোচনা সমালোচনা কাদা ছোড়াছুড়ি যাই বলুন সেটাই আলোচনার কেন্দ্রবিন্দু, এইটা নয় যে 2026 রাঘাবোধ হওয়া উচিত যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা তারা পরস্পরকে আক্রমণ করলে এখনো সেটা শিরোনামে আসে, মানে এতটা সাধারণ হয়ে যায়নি যে শিরোনামেও আর আনলো না সংবাদ মাধ্যম, তাহলে মারাত্মক হতো। কিন্তু আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাবো উইথ আ ভেরি সিরিয়াস নোট, যে তৃণাঙ্কুর ইস্যুতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কালকে মদন মিত্র আক্রমণ করেছিলেন, আজকে মদন মিত্রকে তার জবাব ফিরিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরাসরি বললেন তৃণমূলের জামা পরে ওকে জেলে ঢুকতে হয়েছিল এবং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কি আর কি আছে এই প্রতিবেদনে আপনারাই দেখে নিন। তৃণমূলের জামাটা ছেড়ে দিলে গল্প শেষ হয়ে যাবে। দুঃখের ব্যাপার হচ্ছে তৃণমূলের জামা পরে ওকে জেলে ঢুকতে হয়েছিল, এটাই হচ্ছে তৃণমূলের পক্ষে দুর্ভাগ্য। 2 বছর না 2.5 বছর জেলে ছিল, তারপর এখন বেলে আছে। কে জামা পরবে আর কে জামা ছাড়বে, তৃণমূলে এখন কার্যত এই লড়াই। আর লড়াই কোনো জেসে নেতাদের মধ্যে নয়, একজন তৃণমূলের 4 বারের সাংসদ, অপরজন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী, তৃণমূলের বর্ষিয়ান বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ প্রসঙ্গে বাগযুদ্ধের শুরু, যার পাল্টা কল্যাণকে কটাক্ষ করেছিলেন মদন মিত্র। আর এবার মদন মিত্রকে জবাব দিতে গিয়ে জেল বেলের প্রসঙ্গ পর্যন্ত টেনে এনে বিস্ফোরণ ঘটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর মদন মিত্রও ছেড়ে দেওয়ার পাত্র নন। মদনের কি ওই রাস উৎসবের রাসলীলা কি শেষ হয়েছে? এখন সেই ঘোর কেটেছে না ওর ঘোরটা কাটেনি এখনো? মদনকে কেউ সিরিয়াসলি পলিটিক্সে কেউ কখনো নেয় না। আমি হচ্ছি তৃণমূলের সব থেকে বড় শহীদ বলে আমাকে অপমান করলে আপনার নিজের অপমান হবে। আপনি আমদানি করা মাল, আপনি আমদানি করে ম্যানেজ করে মমতা ব্যানার্জি রাতে পায়ে ধরে কোনো রকমে ভবানীপুরে একে ম্যানেজ করে ওকে তুলে একটা বাড়ি কোনো রকমে তুলেছে। যদি মায়ের দুধ খেয়ে থাকেন মমতা ব্যানার্জিকে রিকোয়েস্ট করুন, আপনি পদত্যাগ করুন, আমিও পদত্যাগ করছি, এনি সিট ইন বেঙ্গল। মদন মিত্রকে আক্রমণ করতে গিয়ে বর্তমানেই থেমে থাকেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চলে গিয়েছেন তৃণমূলের জন্মলগ্নে। তা মদনের কথা থেকে মদনকে বলছি আমি, আর মদন কিন্তু কখনো তৃণমূলে প্রথম থেকে ছিল না কিন্তু, জানো তো। 1999 সালে যখন তৃণমূল তৈরি হয়, ওই 98, 99, 2 বছর মমতা ব্যানার্জি যখন দাঁড়িয়েছিল নির্বাচনে, এই হরিশ চ্যাটার্জির মুখে দাঁড়িয়ে এসে মদন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে গালাগাল দিয়ে গিয়েছিল, মদন মিত্র আর সৌগত রায়। তারপর 2001-এ এসে তৃণমূলের ছত্রছায়া আছে। আমরা তো প্রথম থেকে তৃণমূলে রয়েছি, আমাদের তো মাথা নিচু হয় মদন মিত্রের জন্য। আমি 31,000 ভোটে বাই ইলেকশন জিতেছিলাম সিপিএমের আমলে। সেখানে কল্যাণবাবু গোহারা হেরে পার্টিকে ডুবিয়ে আসানসোলে পগাপ্পা করে পালিয়ে এসেছিলেন এবং মমতা ব্যানার্জির হাতে পায়ে ধরে শ্রীরামপুরের মতো একটা লোভনীয় সিট, আমি যখন দলে ছিলাম না তখন উনি মালে ছিলেন। কল্যাণবাবুকে বলি যে হিম্মত থাকে একবার আসুন না, একটু মমতা ব্যানার্জিকে রিকোয়েস্ট করে দুজনই পদত্যাগ করি, আপনার সিটে আমি দাঁড়াবো, মায়ের লাল হলে অ্যাকসেপ্ট করবেন, ভেঙে তছনছ করে দেবো। লড়াই শুধু মদন মিত্রর সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নয়, মদন মিত্র, ফিরহাদ হাকিমের সঙ্গে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরেরও লড়াই চরমে। পার্টিটা তো মমতার, এই যে বড় বড় কথা যারা বলছে আমি অনেক দিন ধরেই শুনছি, এই হচ্ছে ওই হচ্ছে, এটা দরকার ওটা দরকার, আমি হনু আমি তৃণমূলের জামাটা ছেড়ে ইলেকশনে দাঁড়াতো, দেখি কত বড় বাপের বেটা কে আছে। তৃণমূলের জামাটা কিন্তু মমতার জামা। উৎসাহী ছেলেরা জামাটাকে আরো বেশি জামাটা সুন্দর করার জন্য অভিষেকের চকচকের ছবিগুলো আরো লাগিয়ে দিয়েছে। ববি হাকিমের দয়ায় রাজনীতি করি না, মদন মিত্রর দয়াতেও রাজনীতি করি না। তারাও যখন টিকিট পাননি তখন কি ধরনের আচরণ করেছিল অন্য কেউ না জানলে আমি জানি। মদন মিত্র যখন অ্যারেস্ট হলো, 2 বছরের উপর জেলের ঘানি টানলেন, তখন তো এই জামা পরেই আপনি
জেলের ঘানি টেনেছিলেন। দা, আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে স্বাস্থ্য দপ্তর, সেই স্বাস্থ্য দপ্তর নিয়ে হুমায়ুন কবির প্রশ্ন তুলেছিল কোনো দিন? না আপনি নিজে তুলেছিলেন ওই এসএসকেএমে রুগী ভর্তি করতে পারছি না? শীত দরজায় কড়া নাড়ছে, কিন্তু তৃণমূলের অন্দরের তুলকালাম ঘিরে বঙ্গ রাজনীতি একেবারে গরমাগরম। কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। দেখুন, কিছুক্ষণের জন্য রাজনীতি ভুলে আমি শুধু সংলাপগুলো লক্ষ্য করছিলাম। 2.5-3 দশক আগে বাংলা ছবির পরের পর তখন মিঠুন চক্রবর্তীর ওই ফাটাকেষ্ট সিরিজের হিট ফিল্ম একদম মেন স্ট্রিম হলগুলো কাঁপাচ্ছে, তখনও মাল্টিপ্লেক্সের যুগ আসেনি। সেই সময় সলিল কুমার নস্কর বলে একজন চিত্রনাট্য লিখতেন, NK সলিল নামে। আমি বলছি উনি এই যদি প্রতিবেদনটা দেখেন, নিঃসন্দেহে ওনার পরের ছবিতে 2-3টে সংলাপ পেয়ে যাবেন। কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যাব। পার্থদা, এক হচ্ছে যে আরেকটা অংশ আছে, যে অংশতে এরাই বলছেন, এই বড় নেতারা, শীর্ষ নেতারা, যে শাসক দলের মধ্যে তৃণমূলের মধ্যে পদ বিক্রির কথা বলছেন। বিরোধী দল কিছুদিন আগে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে বলতে শুনেছি যে টিকিট বিক্রি হচ্ছে কামিনী কাঞ্চনের জন্য। আমি বলছি, কোথাও রাজনৈতিক লাভ, স্বাভাবিকভাবে আপনারা কথায় কথায় বলেন যে দুটো মেরু হয়ে যাচ্ছে, বিজেপি নয় তৃণমূল, তৃণমূল নয় বিজেপি, তার মধ্যে দুটো দলই যখন এই বিক্রি বাটার কথা হচ্ছে, টাকা পয়সার কথা হচ্ছে, তখন বাকি বিরোধীদের গ্রহণযোগ্যতা কি 1-6 বাড়ছে? আমি বলছি যে এই রাজনীতিটা আপনি এক্ষুনি বলবেন যে অনৈতিক, খারাপ ইত্যাদি, কিন্তু মানুষের ভোটে বারবার দেখা যাচ্ছে যে এই রাজনীতিটায় মানুষ শিলমোহর লাগাচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানুষ ফাইনালি সিদ্ধান্ত নেবে সুমন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি গত 5-7 মিনিট ধরে শুরুতে যাদের দেখিয়েছেন যে 5-6জন নেতার কথা, তাতে বিরোধীরা নয়, এই রাজ্যে গত 10 বছর চলার পর, সরকার চলার পর শাসক দল কেমন এটা বোঝার জন্য আমি বললাম যে ঠিক 4টে স্টেটমেন্ট যথেষ্ট। আমি ধরুন আরো একজন বাকি আছেন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী, আপনার বক্তব্যের পরে আসবে। হ্যাঁ, আমি বললাম যে নারদা আসলে চক্রান্ত ছিল না, নারদা একটা ফ্যাক্ট, এটা নিয়ে আজকের আর সন্দেহ থাকার কথা না। যে পরিষ্কার হচ্ছে যে কল্যাণ ব্যানার্জি যা বলেছেন তার মানে নারদা আসলে ইটস এ ফ্যাক্ট। এটা হওয়ার পরও কেন হচ্ছে যে ববি হাকিম এবং সৌগত রায়রা ছিলেন, এবং এটা ফ্যাক্ট যে তৎসত্ত্বেও যে কল্যাণবাবুর মতো নীতি নৈতিকতার ধ্বজাধারী সাংসদ, তিনি এথিক্স কমিটিতে গত 10 বছর থাকার পরে একবার এই প্রশ্নটা জিজ্ঞেস করেননি। এবং এটাও ঠিক যে আমাদের এই সৌগত রায়, যিনি হচ্ছেন কল্যাণ ব্যানার্জি সম্পর্কে বললেন, আমার সেখান থেকেও খুব পরিষ্কার হচ্ছে যে আমাদের এখানে সারদা কাণ্ডটাও হয়েছিল। আপনি যদি বলেন যে হুমায়ুন কবির, যে ববি হাকিম এবং মদন মিত্রের রেফারেন্স নিয়ে এসছেন, আপনি একইভাবে এদের কথা থেকে যদি দেখেন যে সিন্ডিকেট হয়েছে কি হয়নি, হয়েছে। সোমনাথ কাউ যা বলেছেন তার থেকে হয়েছে। আপনি যদি বলেন পুলিশ ব্যর্থ না পুলিশ সফল, যা নিয়ে রাজ্য তোলপাড় হয়ে যাচ্ছে আরজিকর আন্দোলনে, ববি হাকিম যে প্রশ্নটা করেছেন তাতে প্রমাণিত হচ্ছে যে পুলিশ ব্যর্থ, এটা তৃণমূলের নেতারাও স্বীকার করছেন। ফলে এখন মুশকিলটা কি হচ্ছে সুমন, সন্ধ্যেবেলায় সেই শ্রীনাথ বহুরূপীতে যে পিসে মশাই রাত্রির ওই যে বাঘ দেখেছিলেন, রয়্যাল বেঙ্গল টাইগার দেখে বলেছিলেন যে বন্দুক লাও, সরকি লাও, তারপর হচ্ছে লাও তো বটে, আনবেটাকে। এবার এখানে প্রশ্নটা হচ্ছে যে আমাদের শহরেরও মহানাগরিক পিসে মশাইয়ের মতো ভূমিকায় প্রায়, তিনি বললেন যে ইন্টেলিজেন্স কোথায়, পুলিশ কোথায়, কেউ কোথাও নেই। প্রশ্নটা হচ্ছে এই পুলিশকে, আমি বললাম ওই রকম শ্রীনাথ বহুরূপী সাজিয়ে রেখে দিয়েছেন যদি যা হয়, তাহলে পুলিশ আর পুলিশের ভূমিকায় কখনো কাজ করতে পারে না। বক্তব্যে যদি মুখ্যমন্ত্রী বলেন যে পুলিশকে গিয়ে যে কে দায়িত্ব নেবেন, বিরোধী কোথাও সেটাও বলুন। এবার আমি বলছি যে বিরোধী লাও, বিরোধী কোথায়, আমি বলছি যে আমি এই কারণে বলছি যে আরজিকর আন্দোলনের পর আপনি রাস্তা ধরে যে জন আন্দোলন দেখেছেন, ভয়েসটা তো বিরোধীদেরই ভয়েস, এটা তো সরকার বিরোধী একটা ভয়েস, এটা কি মনে হচ্ছে সরকারের পক্ষের ভয়েস? থাকবে। আমি আবার বলছি যে ইলেকশনে সরকার বদলের সুযোগ আছে, আপনি দেখবেন সেই ইলেকশনেই হচ্ছে যে এই পরিবর্তনের ছাপ পাবেন। যে এই বাই ইলেকশন কোনো কালে হয়নি, আপনি বহু কাজ সাংবাদিকতা করছেন, আমি বাই ইলেকশন নিয়ে কথা বলবো না, মানুষ ওই ঝুঁকিটা নেবেন না। কিন্তু এখানে তৃণমূলকে সরানোর ন্যূনতম সুযোগ যেদিন মানুষ পাবেন সেদিনই মানুষ হচ্ছেন সেটা নেবেন। এবং আমি এই কারণের জন্যই বলছি যে শীতের সার্কাস বলতে যা বোঝায়, আপনি আজ সন্ধ্যাবেলায় যা দেখাচ্ছেন আমাদের এই শাসক দলের নেতা নেত্রীদের, মানুষ চমৎকৃত হবে এই সার্কাসটা দেখে। এবং বলছি তৃণমূল সম্পর্কে একটা উপলব্ধি বলতে যা বোঝায়, 48% মানুষ তো ভোট দিয়েছেন, অনির্বাণরা বললেন যে এই মানুষ আরেকবার নিজে নিজে বিবেচনা করবেন যে আমি কাদেরকে ক্ষমতায় এনেছি এই জায়গায়। পার্থদা যেখান থেকে শুরু করলেন যে চক্রান্ত না ফ্যাক্ট, নারদা কি, আমি বলছি এটা নিয়ে একেবারে যুযুধান, দুপক্ষের নানা রকম ব্যাখ্যা আছে। শুভেন্দু অধিকারী যেমন চিরকাল বলেন যে নারদা কোনো দুর্নীতি নয়, এটা ষড়যন্ত্র, এটা ভাইপো করিয়েছিল, কোট অ্যান্ড কোট বলছি। কিন্তু 2022 সালের 27শে আগস্ট ফিরহাদ হাকিম
এই প্রসঙ্গে বলেছিলেন যে সে কেসের ব্যাপারে বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলে দিয়েছেন, আমি এটা রিপিট করব না, এটা রিপিট করা যায় না, অর্থাৎ এটা ষড়যন্ত্র, এটা চক্রান্ত, এই ইঙ্গিত। এই বিষয়ে সৌগত রায় বলেছেন যে এটা ট্র্যাপ ছিল, সেই ট্র্যাপ নিয়ে আমি বলতে চাই না। শোভন চট্টোপাধ্যায় বলেছেন যে আজকে আমরা 6 বছর ধরে একটা চক্রান্তের শিকার। শোভন চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় খানিকক্ষণ আগে বিশ্বনাথদা উল্লেখ করছিলেন 2016 সালে বিধানসভা নির্বাচনের আগে, কলকাতা ভোটের ঠিক 3 দিন আগে 17ই আগস্ট ঠিক কী বলেছিলেন একবার দেখাই। আমি আগে জানলে নিশ্চয়ই ভাবতাম ক্যান্ডিডেট ডিক্লেয়ার হওয়ার পরে আই ক্যানট চেঞ্জ। আমি আগে জানলে নিশ্চয়ই ভাবতাম ক্যান্ডিডেট ডিক্লেয়ার হওয়ার পরে আই ক্যানট চেঞ্জ।